এইবার আমি যাচ্ছি কাজী জহিরুল ইসলাম আপনার কাছে। বিখ্যাত আরেকটা ভিডিও দেখাচ্ছি। গুলি করি মরে একটা, আহত হয় একটা, বাকিরই যায় না স্যার। একই প্রশ্ন। আপনি যখন এরকম একটা মারাত্মক ইম্প্যাক্টফুল ভিডিও দেখলেন, আপনার প্রথম প্রতিক্রিয়া কি ছিল? যে এটা সহ্য করার মতো না, নাকি অন্য কিছু? এই ভিডিওটা আসলে রিলিজ হয়েছে কিন্তু আমি যদি ভুল না করে থাকি শেখ হাসিনার পতনের পরে ৫ তারিখের পরে। কাজেই তখন তো আমাদের যে আন্দোলন সম্পৃক্ততা, যে উত্তেজনা নিয়ে এহসান নাজিম ভাই যেটি বললেন, যে মুগ্ধর এইরকম নির্মম হত্যাকাণ্ড, আবু সাঈদের নির্মম হত্যাকাণ্ড সহ অসংখ্য হত্যাকাণ্ডের দৃশ্যগুলো আমাদের চোখের সামনে যখন ভেসে উঠছিল, আমরা এত ইমোশনাল হয়ে গিয়েছিলাম, এত আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, সেই আবেগ আমাদের সারা বাংলাদেশী পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন সকলকে এক সূত্রে গেঁথে ফেলেছে। সেটা হচ্ছে যে এই সরকারের পতন অবশ্যম্ভাবী। এটা হতেই হবে। আমি অনেককে বলছিলাম তখন যে, "দেখো, যদি সরকার মানুষ মেরে, পিটিয়ে কোনোভাবে এই আন্দোলনকে স্তিমিত করেও দেয়। ধরো ছাত্ররা যা চাইলো ৯ দফার সব মেনে নিল। আ নিজে শেখ হাসিনা পদত্যাগ করা ছাড়া সব মেনে নিল। ৫-৭ জন ১০ জন মন্ত্রীকে আ আ বহিষ্কার করলো, মানে পদচ্যুত করলো। এতে করে যদি ঠান্ডাও হয়ে যায়, তারপরেও এই সরকারের পতন ঠেকানো যাবে না। আজকে না হোক ২ মাস পরে ৬ মাস পরে আরেকটা ইস্যুতে আন্দোলন তৈরি হবে। কারণ এই সরকার গত ১৫ বছর ধরে যে পরিমাণ অন্যায় করেছে, হত্যা, গুম, লুণ্ঠন, ব্যাংক ডাকাতি, তারপরে রিজার্ভ খালি করে ফেলা, বিদেশে টাকা পাচার করা, স্বজনপ্রীতি। আ একজন সরকার প্রধান তার মেয়েকে জাতিসংঘের একটি পদের জন্য নমিনেট করেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে হেন কোনো অপকর্ম নাই। একটি ফ্যাসিস্ট সরকার যা করে সব করেছে। কাজেই এই সব মিলিয়ে একটা ওয়াগন ভর্তি বারুদ তৈরি হয়েছে। এই বারুদটা একসময় না একসময় বার্স্ট করবেই। যেটি হয়েছে এই আন্দোলনে, যে এই বারুদের সলতেটা ছিল শুধু এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সলতেটিতে আগুন তিনি নিজেই ধরিয়েছেন। রাজাকারের ছেলে-মেয়ে, রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি-পুতি বলে আগুনটা তিনিই ধরিয়ে দিয়েছেন, এবং ওয়াগনটা বার্স্ট হয়ে গেছে। যদি বার্স্ট নাও হতো, আগুনটা নিভে যেত সলতের মধ্যে কোনো কারণে, ড্যাম্প হতো বা নিভে যেত, আবারও আগুন ধরাতো কেউ না কেউ। এটা হতোই। আর যে ভিডিওটি দেখলাম, এই ভিডিওটি দেখে তো যে প্রতিক্রিয়া আমাদের মধ্যে হয়েছে, যে চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করেছে, সেটি হচ্ছে যে একটি ফ্যাসিস্ট সরকারের যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে তারই প্রতিফলন এই ভিডিওতে এসছে। যে যেকোনো মূল্যেই হোক মানুষ মেরে, হত্যা করে আমাকে ক্ষমতায় থাকতে হবে। দ্যাট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্যাট, আর কিছু না। সেই রিফ্লেকশনটাই আমাদের আ চোখের সামনে ভেসে উঠেছিল, এবং আমরা বুঝেছিলাম যে কতটা নির্মম হতে পারে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফ করছে একজন পুলিশ যে, "একটা মারি।" এখানে ২ টা বিষয়। একটা হচ্ছে সরকারের নির্মমতা, আরেকটা হচ্ছে জনগণের ডেসপারেটনেস। মানে ছাত্র জনতা কতটা ডেসপারেট হয়ে গেছে, যেটা এহসান নাজিম ভাই বললেন, যে যখন মানুষ অন্যায়ের বিরুদ্ধে তার নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তখন তাদের আর মানে কি বলে, পরাজয়ের আর কোনো ভয় থাকে না। একটি মেয়ে বলেছিল, আপনার সেই ভিডিওটা দেখেছেন, যে আমাদের এখন পিছনে ফিরবার আর কোনো উপায় নেই। সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। কাজেই আমরা পিছনে ফিরতে পারব না। সামনে স্বাধীনতা, আমাদের সামনেই এগিয়ে যেতে হবে। সেইরকম একটি অবস্থানে এসে দাঁড়িয়েছিল বাংলাদেশের ছাত্র জনতা। এই ভিডিওটি তারই প্রমাণ করে যে, যে গুলি খায় সেই শুধু পড়ে যায়, যে আহত হয় সেই শুধু সরে যায়, আর কেউ সরে না। সকলে অনড় দাঁড়িয়ে থাকে। এই সরকারের পতন না ঘটিয়ে তারা যাবে না। কি অসাধারণ প্রত্যয়! এই প্রত্যয়ই আমাদের বিজয় এনে দিয়েছে। আমাকে খুবই আশাবাদী করে তুলেছিল এই জাতীয় ভিডিওগুলি, যে শুধু এইবারের অন্যায়, অবিচার না, ভবিষ্যতে যদি কখনো আবার বাংলাদেশে অনাচার হানা দেয়, তখন আবার আমাদের এই জাতি ঠিক এইভাবেই প্রতিরোধ করে তুলবে। এবার যাচ্ছি একটি ভিন্ন প্রসঙ্গে, অনুষ্ঠানের মূল বিষয়ে, যে ইনফ্লুয়েন্সারদের ভূমিকা। প্রথমেই যাচ্ছি কাজী জহিরুল ইসলাম, আপনার কাছে আবারও, যে আপনি যদি বলেন যে আপনি কোন পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনাকে এই আন্দোলনের একজন
অংশগ্রহণকারী হতে হবে, সেটা প্রবাসে বসে কিংবা আপনার কলমের মাধ্যমে? আমাকে যারা চেনেন, আমার লেখালেখি যারা পড়েন, আমার কবিতা পড়েন, জিনাত এখানে আছেন অনেকদিন ধরে চেনেন আমাকে। তারা জানেন যে আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করি। আমি মনে করি যে আমি আ গণমানুষের কবি। আমি কোনো আ ক্ষমতাধর মানুষের কবি না। গণমানুষের বিপক্ষে যে কথা বলবে, বিশেষ করে প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা যদি কখনো গণমানুষের বিপক্ষে যায়, সেটার প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ আমি সবসময় করে আসছি, শুধু এই আন্দোলনের সময় না, বহুদিন ধরে। এর আগেও যারা সরকারে ছিলেন তাদেরও প্রতিবাদ করেছি। আমি মনে করি অর্ধশতকেরও অধিক সময় বয়স হয়েছে বাংলাদেশের। এই দীর্ঘ সময়ে বাংলাদেশের ২ টি বড় অর্জন। একটি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের অর্জন, সেটি হচ্ছে বাংলাদেশ একটি নোবেল পুরস্কার পেয়েছে। আমি মনে করি এর চেয়ে বড় আন্তর্জাতিক অর্জন বাংলাদেশের আর নেই। আর দ্বিতীয় আমাদের জাতীয় অর্জন, সেটি হচ্ছে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বা অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার মধ্য দিয়ে রক্তপাত ছাড়া, রক্তক্ষয় ছাড়া স্মুথলি ক্ষমতার ট্রানজিশনটা হতো, ক্ষমতা হস্তান্তর হতো। আমি মনে করি আমাদের জাতীয় জীবনে এটি একটি বড় অর্জন ছিল। যেদিন এই আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করলো তাড়াহুড়ো করে, প্রপারলি ও করেনি। মানে প্রপারলি করলেও আমি এর বিরোধিতা করতাম। এবং যেভাবে করেছে সেটা খুব ন্যাক্কারজনক। যেদিন নাকি এই ব্যবস্থাটি বাতিল করলো, আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আবারও বাংলাদেশ একটা রক্তক্ষয়ী আ আ সংঘর্ষের দিকে এগুচ্ছে। কারণ যারা ক্ষমতায় যায় তারা কিছুতেই নামতে চায় না। কাজেই তাদেরকে নামাতে হবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে। যদি না এইরকম কোনো নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকে বা নির্বাচনকালীন কোনো সরকার ব্যবস্থা না থাকে। তখন থেকেই আমি আসলে এই সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনা করছিলাম। যে কারণে আমাকে বিভিন্ন সময়ে অ্যা এই আমেরিকার মানুষ বলেন, বাংলাদেশের মানুষ বলেন আমাকে রাজাকার বলে যেই শব্দটির কারণেই তাদের পতন ঘটলো, সেটি আমার মনে হয় আমার চেয়ে বেশি আর কেউ শোনেনি ব্যক্তিগতভাবে। আমাকে সারা আমেরিকার যারা শিল্প সাহিত্যে চর্চা করতেন, এক পর্যায়ে তো আমাকে প্রায় একঘরেই করে ফেলল। কথায়, কথায় রাজাকার বলতো আমাকে। তো যখন এই আন্দোলনটি শুরু হলো এবং ১৮ সালের এই কোটা সংস্কার আন্দোলন আমার কাছে ন্যায়সঙ্গত মনে হয়েছিল। আমি বলছিলাম এটা যুক্তিসঙ্গত। যখনই এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছে আমি মনে, মনে সম্পৃক্ততা বোধ করেছি। কিন্তু এমনভাবে হয়তো প্রকাশ্যে আসেনি। কিন্তু আমি লিখেছি। সবসময় সরকারের সমালোচনা করেছি। প্রবন্ধ লিখেছি, কলাম লিখেছি, কবিতা লিখেছি। আমার প্রচুর কবিতা আছে। গত ১০ বছর ১৫ বছর ধরে যে কবিতাগুলো লিখেছি, আপনারা এখন পড়লে ভাববেন যে এই সবগুলো কবিতা এই আন্দোলনের জন্যই বোধহয় লেখা হয়েছে। আসলে আমি ১০-১৫ বছর ধরেই এই আন্দোলনের কবিতা মানে দ্রোহের কবিতা লিখছি। যেদিন দেখলাম যে ১৬ তারিখে ৬ জনকে হত্যা করা হলো, সেইদিনই এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আমাদের হিরো আন্দোলনের আ আবু সাঈদ, বুঝতে তাকে পারছি। আবু সাঈদকে হত্যা করা হয়। সেই দিনই কিন্তু আরো ৫ জনকে হত্যা করা হয়। তারা হচ্ছে ওয়াসিম, শান্ত, ফারুক, সবুজ আলী এবং শাহজাহান। এই ৫ জন সহ আবু সাঈদ মোট ৬ জনকে হত্যা করা হয়। এই খবর শোনার সঙ্গে, সঙ্গে আমরা আর স্থির থাকতে পারিনি। এবং আমাদের কাছে তো খবরটি আসতে একটু সময় লেগেছে। মিডিয়াতে ছবিটা আসতে একটু সময় লেগেছে। ১ দিন ২ দিন লেগে গেছে। The moment I saw the picture, the video, সঙ্গে, সঙ্গে আমি কবিতাটি লিখে ফেলেছি। শহীদ আবু সাঈদ যেটি জিনাত পড়লেন। এবং অনেকে আমার পরিচিত যারা আবৃত্তি শিল্পী আছে অনেককে ইনবক্সে পাঠিয়েছি, ফেসবুকে পোস্ট করেছি। সেখান থেকে নিয়ে বহু মানুষ এই আবৃত্তি করেছেন। সবার আগে সম্ভবত জিনাত পড়েছে। তার সবুজ হক পড়েছে, দিলারা রানার বাবু পড়েছে। পশ্চিমবঙ্গ থেকে তাপস মাইতি খুব বিখ্যাত আবৃত্তি শিল্পী। তিনি অনেক আম আ আ আন্তর্জাতিক মানের আ আ ভারতীয় মানে কি বলে বিভিন্ন দেশের বিদেশি ছবি যেগুলো ইংরেজি ডাবিং সেগুলোর বাংলা ডাবিং এ কণ্ঠ দেন। অনেক বিখ্যাত মুভিতে কণ্ঠ দেন। অসাধারণ কণ্ঠের অধিকারী। তাপস মাইতি পড়েছে। আরো অনেকে পড়েছে। এবং এটি আমার মনে হয় যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে একদম। আমি মনে করি যে এটা একটা বড় ইনফ্লুয়েন্স করেছে এই কবিতাটি। তারপরে আমি আন্দোলনের জন্য গান লিখেছি। ২ টি গান। একটি রিলিজ হয়েছে আন্দোলনের পরে, একটি আন্দোলনের সময় রিলিজ হয়েছে এবং সঙ্গে, সঙ্গেই ৬ লক্ষ ভিউ হয়ে গেছে ২-৩ দিনের মধ্যে। মানে এবং আমি দেখলাম যে ১১০০ না ১২০০ মানুষ শেয়ার করেছে সেই গানটি। তো এইভাবে আমরা তখন সম্পৃক্ত হয়ে যাই যে না আর মেনে নেওয়া যায় না। যারা নিরস্ত্র ছাত্র জনতা যারা একটা ন্যায়সঙ্গত দাবি করছে, ন্যায়সঙ্গত আন্দোলন করছে, দাবি তো মেনে নিচ্ছেই না, উপরন্তু তাদেরকে গুলি করে হত্যা করছে। এটা তো কিছুতেই মেনে নেয়া যায় না। আমি জাতিসংঘে চাকরি করি। আমরা আজকে এই কথাটি বলি যে আমরা জাতিসংঘের মহাসচিবকে জাতিসংঘে কর্মরত ১০১ জন আন্তর্জাতিক পেশাজীবী আমরা সই করে তাকে একটা চিঠি দিয়েছি এই হত্যাকাণ্ড যেন বন্ধ করার জন্য তিনি উদ্যোগ নেন এবং এটি কাজ হয়েছে। এইরকম ভাবে আমরা মেনি ফোর্স
যার যেভাবে সামর্থ্য আছে, আমরা কেউ লিখেছি, কেউ আমি তো টাইমস স্কোয়ারে গিয়ে মিছিলেও যোগ দিয়েছি। আমি তো জ্যাকসন হাইটস এ গিয়ে মিছিলে যোগ দিয়েছি, বক্তৃতা করেছি। এরকম ওপেন মঞ্চে বক্তৃতা আমি জীবনে করিনি। আমি সাধারণত লেখক মানুষ, এরকম ঘরোয়া অনুষ্ঠানে কথা বলি। কিন্তু ওপেন মঞ্চে গিয়ে কথা বলতে হয়েছে আমাকে, কথা বলেছি। ৫ তারিখ সকালবেলা আমরা বিজয় মিছিল করেছি জাতীয় পতাকা নিয়ে। মানে যে যেভাবে আমরা পেরেছি, আমি তো পুরোপুরি ইনভলভ ছিলামই, আমার স্ত্রী ছিল। আমরা যে যেভাবে পেরেছি এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এজন্য যে তাদেরকে সাহস দেবার জন্য যারা রাজপথে দাঁড়িয়ে আছেন। আমি কালকে ডক্টর ইউনূসের ভাষণ শুনেছি। সেই অডিটোরিয়ামে বসে খুব ক্লোজলি কাছে থেকে শুনেছি। উনি বেরিয়ে আসার পরে উনার সঙ্গে কথা বলেছি। আম তিনিও সোশ্যাল মিডিয়ার কথাটা উল্লেখ করেছেন, যেটি আপনি শুরুতেও বলেছেন। তিনি বলেছেন যারা রাজপথে ছিলেন এবং যারা সোশ্যাল মিডিয়ায় এই আন্দোলনকে সমর্থন করেছেন বা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, তাদের সকলের কথাই তিনি স্মরণ করেছেন। এবং তিনি ক্ষমতা গ্রহণ করার আগেই, ক্ষমতা আমি বলব না, তিনি কখনোই ক্ষমতা শব্দটি বলেন না। তিনি বলেন দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণ করার আগে সম্ভবত এয়ারপোর্টে দাঁড়িয়েই বলেছিলেন, কিংবা দায়িত্ব গ্রহণ করার পরে কোনো এক ১ম ভাষণেই তিনি বলেছিলেন যে যারা প্রবাসে আছে তাদের অবদানকে তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার বক্তব্য দিয়েছেন। কাজেই আমরা অনেকে বলেন যে আসলে সোশ্যাল মিডিয়া দিয়ে কি কিছু হয়? হয় না, মানে সোশ্যাল মিডিয়া দিয়েই সবচেয়ে বেশি হয়। এই যে আন্দোলনের সময় বিভিন্ন সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে ছাত্র জনতা সমন্বয়করা, তারা এটা মানে পৌঁছে দিয়েছে কি করে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারা মুহূর্তের মধ্যে একটা ভিডিও দিয়ে বলেছে এখন আমাদের এই কর্মসূচি, এখন বাংলা ব্লকেট, এখন আমরা কি রিমেম্বারিং আওয়ার হিরোজ, তারপরে মার্চ টু গণভবন। এই যে চমৎকার, চমৎকার কনসেপ্ট গুলো, এটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে কিভাবে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া ইজ সো পাওয়ারফুল। আমরা আরব স্প্রিং এর কথা জানি। প্রত্যেকটা দেশে সরকার বদল হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। সোশ্যাল মিডিয়া ইজ ভেরি পাওয়ারফুল। সো আমরা হাজার, হাজার মাইল দূরে বসে যে কথাগুলো বলছি, এটা যে কম গুরুত্বপূর্ণ এটা ভাবার কোনো কারণ নাই। প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক ইনফ্লুয়েন্সার আছে। আমরা অত বড় ইনফ্লুয়েন্সার না। কিন্তু আমরাও কাজ করছি। আমাদের যারা টক শো করে, যেমন পিনাকি ভট্টাচার্য তার সহ আরো যারা টক শো করে, তারা তো সাংঘাতিক ইনফ্লুয়েন্স সৃষ্টি করেছে। মানুষকে ঐক্যবদ্ধ করেছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। কাজেই সোশ্যাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে সোশ্যাল মিডিয়া, আমাকে একজন বলে যে, "ভাই আপনি তো ১০,০০০ মাইল দূরে আছেন, ৮,০০০ মাইল দূরে আছেন।" আমি বলি যে, "এখন ভৌগোলিক দূরত্বটা কোনো দূরত্বই না। আপনি ঢাকায় বসে এই যে রাজপথে কি হচ্ছে কিভাবে দেখেন? আপনি সেল ফোনে দেখেন, টিভিতে দেখেন। আমিও তো সেল ফোনে টিভিতেই দেখি। কাজেই দূরত্বটা আমাদের সমান।"